আসসালামু আলাইকুম। ব্রেনি বল্টুর ডিবেটের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিতর্কের নতুন একটি ফরম্যাট নিয়ে আলোচনা করব এবং সেটি হলো ব্রিটিশ সংসদীয় ডিবেট। গত দুটি ভিডিওর মধ্যে আমরা এশিয়ান পার্লামেন্টারি ডিবেট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট। ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় একটি মাধ্যম। এটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট হয়ে থাকে। এটা বাংলায় হয়, ইংলিশে হয়, আরও বিভিন্ন মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটটা হয়ে থাকে। তাই আজকে আমাদের আলোচনার বিষয় ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট। তাই চলুন শুরু করা যাক। আমরা এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের মধ্যে দেখেছিলাম যে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট হয়ে থাকে দুইটি দলের মধ্যে, একটি গভর্নমেন্ট থাকে, একটি অপোজিশন থাকে। এবং আর আমাদের ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট হবে যে দুই কক্ষ বিশিষ্ট, মানে এখানে টোটাল দল থাকবে 4টি। এখন আমাদের কথার বিষয় হচ্ছে যে কক্ষ বলতে আমরা কি বুঝি। কক্ষ মানে হচ্ছে যে, যেমন বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে যদি আমি একটু আলোচনা করি যে বাংলাদেশের পার্লামেন্টটা কেমন, একটা পার্লামেন্ট থাকবে, সেখানে একটা গভর্নমেন্ট পার্টি থাকবে এবং যারা সেকেন্ড হাইস্ট নাম্বার অফ ভোটস পাবে তারা থাকবে অপোজিশনরা গভর্নমেন্টের প্রস্তাবনার বিপক্ষে সমালোচনা করে, তাদের বিভিন্ন কাজকর্মের বিপক্ষে সমালোচনা করে এবং আরও অনেক বিভিন্ন কিছু করে থাকে। বাট আমরা যদি একটু ইউরোপের দিকে যাই তাহলে সেখানে আমরা দেখব যে কক্ষ হবে দুইটা, একটাকে আমরা বলছি উচ্চ কক্ষ এবং অন্যটাকে আমরা বলে থাকি নিম্ন কক্ষ। এই দুইটি কক্ষের মধ্যেই সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, এবং নিম্ন কক্ষের মধ্যেও সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে। সরকারি দল উচ্চকক্ষের নিম্নকক্ষের তারা একই পয়েন্টের মধ্যে থাকবে এবং বিরোধী দলের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ তারা একই জিনিসের মধ্যে বা একই প্রস্তাবনার মধ্যেই থাকবে। শুধুমাত্র তারা দেখা যাবে যে একজন অন্যজনের যে যুক্তিগুলো রয়েছে বা যে প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলোকে কিছুটা এক্সপ্যান্ড করে বলার চেষ্টা করবে। এভাবেই মূলত ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটটা হয়ে থাকে। যেমন এখানে কয়েকটা জিনিস লেখা আছে যে 4টি দলের অংশগ্রহণের মাধ্যমে এটি হয়ে থাকে। একটু হোয়াইট কালার নিয়ে নেই। হ্যাঁ, 4টি দলের অংশগ্রহণ হতে থাকে, 2টি দল সরকার এবং 2 দল বিরোধী। এই ফরম্যাটের মাধ্যমে এই ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটটা হয়ে থাকে। আমরা যদি এখন একটু বিতর্কের কিছু নিয়ম দেখার চেষ্টা করি। আমি যেহেতু বলেছি যে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটটা হবে কি 2 কক্ষ বিশিষ্ট, এবং তাহলে 2 কক্ষের মধ্যে দুইটা করে টোটাল 4টা দল থাকবে। এশিয়ান পার্লামেন্টারি ছিল 2টা দল এবং 2টা দলে 3 জন করে টোটাল 6 জন ছিল। বাট এক্ষেত্রে 2 কক্ষের মধ্যে 2টি করে টোটাল 4টা দল থাকবে এবং প্রতি দলে 2 জন করে টোটাল 8 জন থাকবে। এটা কিছুটা ডিফারেন্স এশিয়ান পার্লামেন্টারি ডিবেট থেকে। এবং তাদের ভাষণ টাইম বা তাদের স্পিচ টাইম হবে 7 মিনিট এবং অতিরিক্ত কোনো এখানে সেশন থাকবে না। এছাড়াও এখানে আরও কিছু নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে এখানে কোনো যুক্তি খণ্ডন নেই। আমরা এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের মধ্যে দেখেছিলাম যে যুক্তি খণ্ডনের জন্য এক্সট্রা 3 মিনিট সময় দেওয়া হতো, বাট এই ক্ষেত্রে কোনো ধরনের যুক্তি খণ্ডন এখানে থাকবে না। এছাড়াও এখানে শুধুমাত্র POI পয়েন্ট অফ অর্ডার থাকবে। বাকি দুইটা যে ছিল পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ এবং পয়েন্ট অফ অর্ডার, এই দুইটা জিনিস পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ PPP, এই দুইটা জিনিস ব্রিটিশ পার্লামেন্টারিতে থাকবে না। শুধুমাত্র থাকবে কোনটা? POI পয়েন্ট অফ অর্ডার। এর হলো হচ্ছে কিছু বেসিক ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে। এখন আমরা যদি একটু উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের আলোচনাটাতে আসি, তাহলে আমরা উচ্চকক্ষের মধ্যে যে সবার প্রথমে যাবে বা যে গভর্নমেন্ট থাকবে তাদেরকে আমি বলবো ওপেনিং গভর্নমেন্ট, এবং উচ্চকক্ষে যে বিরোধী দল থাকবে তাদেরকে আমরা বলবো ওপেনিং অপোজিশন। মাথা রাখবেন, ওপেনিং গভর্নমেন্ট এবং ওপেনিং অপোজিশন। নিম্নকক্ষে যে গভর্নমেন্ট থাকবে তাদেরকে আমরা বলবো ক্লোজিং গভর্নমেন্ট এবং ক্লোজিং অপোজিশন। এখন ওপেনিং গভর্নমেন্টের মধ্যে সবার প্রথমে যাবে হচ্ছে প্রধানমন্ত্রী কি করে? আমাদের এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের মতোই আমার উচ্চকক্ষটার ডিবেটটা হয়ে থাকবে। প্রধানমন্ত্রী কি করবে? প্রধানমন্ত্রী তার প্রস্তাবটা উঠাবে, প্রধানমন্ত্রী একটা সংজ্ঞায়ন দিবে, একটা চরিত্রায়ন করবে। এছাড়াও তিনি তাদের এই ডিবেটটা, আজকের এই ডিবেটটা কোন দিকে যাবে সেই জিনিসটা ব্যাখ্যা করবেন। এছাড়াও কোন দিকে আজকের ডিবেটটা ডিকটেট করবে সেই জিনিসটা ব্যাখ্যা করবে। এছাড়াও তাদের স্ট্যান্ডটা কী হবে, মূলত এই পুরো ডিবেটটার মধ্যে তাদের স্ট্যান্ডটা কী হবে সেই জিনিসটা আলোচনা করে যাবেন প্রধানমন্ত্রী। এরপরে আসবেন হচ্ছে বিরোধী দলীয় নেতা, একদম আমাদের APT ডিবেটের মতোই, যে বিরোধী দলীয় নেতা কী করবে? প্রধানমন্ত্রীর প্রস্তাবটাকে চ্যালেঞ্জ করবেন এবং তিনি ব্যাখ্যা করে যাবেন যে কিভাবে তারা একটা বেটার পজিশনে আছেন। প্রধানমন্ত্রীর যে প্রস্তাবটা আছে সেটার বিরুদ্ধে গিয়ে তারা কিভাবে একটা বেটার স্ট্যান্ড ক্রিয়েট করতে পারেন সেই জিনিসটা ওপেনিং অপোজিশনের প্রথম যে থাকবে বিরোধী দলীয় নেতা তিনি ব্যাখ্যা করে যাবেন। এরপর আসবে হচ্ছে
মন্ত্রী কী করবেন? মন্ত্রী করবেন হচ্ছে প্রধানমন্ত্রী যেই স্ট্যান্ড পয়েন্টটুকু দাঁড় করিয়ে গিয়েছিলেন সেগুলা কিছুটা যুক্তির মাধ্যমে সেগুলাকে ব্যাখ্যা করবেন এবং সেগুলাকে প্রধানমন্ত্রীর স্পিচটাকে একটু এক্সপ্যান্ড করবেন, একটু বিশ্লেষণমূলকভাবে সেটা ব্যাখ্যা করবেন। এছাড়াও তাদের তরফ থেকে বিতর্কটা কেমন হচ্ছে সেটার একটা সামারি বা মন্ত্রী মহোদয় দিয়ে যাবেন। এরপর আসবে হচ্ছে উপনেতা। উপনেতাও হুবহু একই কাজই করবেন, যে ওনার যেই বিরোধী দলীয় নেতা থাকবেন ওই নেতার যেই স্পিচটা আছে, ওনার যেই বক্তব্যটা ছিল সেই বক্তব্যটাকে আরেকটু স্পেন্ড করবেন এবং তাদের স্ট্যান্ডটাকে ভালোভাবে সামারাইজ করে যাবেন। এখানে কিন্তু তারা নিজেদের দলকে কমপ্লিমেন্ট দিয়ে থাকে যে আমার বিরোধী দলীয় নেতা কথাগুলো বলে গিয়েছিলেন, তার কথাটা একদমই সঠিক এবং তার যুক্তিগুলো এগুলো ছিল এবং এই যুক্তিগুলোরই একটু বিশ্লেষণমূলকভাবে তুলে ধরবেন এই মন্ত্রী এবং উপনেতা। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন যদি আমরা একটু নিম্নকক্ষের বিষয়ে আসি তাহলে দেখেন নিম্নকক্ষের মধ্যেও আমাদের গভর্নমেন্ট আছে, অপোজিশন আছে। এখন তাদের রোলটা কেমন? এখানেই হচ্ছে আমাদের ব্রিটিশ পার্লামেন্টের ডিবেটের কিছু ব্যতিক্রম। নিম্নকক্ষের যে গভর্নমেন্ট থাকবে, মাথায় রাখবেন, নিম্নকক্ষের যে গভর্নমেন্ট থাকবে উনি কিন্তু নতুন কোনো প্রস্তাবনা এই সংসদের মধ্যে উত্থাপন করবেন না। উনি কী করবেন? উনি ওপেনিং গভর্নমেন্টে যেই প্রস্তাবগুলোকে তুলে দিয়েছিলেন সেই প্রস্তাবটারই উনি ব্যাখ্যা করবেন। কিন্তু ওনাদের তরফ থেকে ওপেনিং গভর্নমেন্ট যেই প্রস্তাবটার পক্ষে যুক্তিগুলো দিয়েছিলেন সেগুলোকে একটু নতুনভাবে একটু নিজেদের মতো করে আলোচনা করবেন। মাথায় রাখবেন, নিম্নকক্ষ কখনোই উচ্চকক্ষকে চ্যালেঞ্জ করতে পারে না, শুধুমাত্র নিম্নকক্ষ উচ্চকক্ষের যে বক্তব্যগুলো রয়েছে সেগুলোকে ক্রিটিসাইজ করতে পারেন। এই জিনিসটা মাথায় রাখবেন। এছাড়া ওনারা দেখিয়ে যান এই নিম্নকক্ষে যারা থাকেন ইদার ইটস ক্লোজিং গভর্নমেন্ট অর ক্লোজিং অপোজিশন, তারা করবেন কি? তারা করবেন যে আমরা উচ্চকক্ষ থেকে কিভাবে একটি বেটার ডিবেট করতে পারি, কিভাবে একটি বেটার যুক্তি দেখিয়ে যেতে পারি, সেই জিনিসগুলো ওনারা বলে যাবেন। তার মানে হচ্ছে ওনারা কখনোই চ্যালেঞ্জ করবেন না উচ্চকক্ষকে, যে উচ্চকক্ষের প্রস্তাবনা বা অন্যান্য কিছুকে ওনারা চ্যালেঞ্জ করবেন না, শুধু ক্রিটিসাইজ করবেন যে না তাদের যুক্তিগুলোর পাশাপাশি বা তাদের প্রস্তাবনাকে আমরা অন্যভাবে নতুনভাবে এবং নতুন কিছু যুক্তিধারা, স্ট্রং কিছু যুক্তিধারা আমরা জিনিসটাকে আরও শক্তভাবে স্ট্যান্ড দাঁড় করাতে পারি, যাতে করে আমার ডিবেটটা বা আমার যুক্তিটা আরও বেশি শক্তিশালী হয়। এই জিনিসটা ক্লোজিং গভর্নমেন্ট সরকার দলীয় সংসদ বা হুইপ এবং অপোজিশনের বিরোধী দলীয় সংসদ বা হুইপ দাঁড় করান। ক্লোজিং অপোজিশন তার ওপেনিং অপোজিশনকে ক্রিটিসাইজ করে থাকেন। এছাড়া তিনি ওপেনিং গভর্নমেন্টকেও মাঝে মধ্যে চ্যালেঞ্জ করে থাকেন। ক্লোজিং গভর্নমেন্ট সেম কাজ, তিনি ওপেনিং গভর্নমেন্টের যে কথাগুলো আছে, যে যুক্তিগুলো আছে সেগুলোকে একটু এক্সপ্যান্ডভাবে বা নতুন কিছু পয়েন্ট যোগ করে তিনি এগুলোকে ব্যাখ্যা করে থাকেন, অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ওপেনিং অপোজিশন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি, এখানে দেখুন কয়েকটা কেসের কথা বলা আছে, যে প্রধান বক্তা কী করেন? কেস উপস্থাপন করেন। দ্বিতীয় বক্তা যুক্তিকে শক্তিশালী করেন। প্রথম বিরোধী সরকারের কেসকে বিরোধিতা করেন। বিরোধী বক্তা বিরোধী যুক্তি উন্নত করেন, মানে তা আরেকটু এক্সপ্লেন করে বলার চেষ্টা করেন। মানে উচ্চকক্ষের ডিবেটটাকে তারা নিজের মতো করে একটু এক্সপ্যান্ড করে থাকবেন, একটু এক্সপ্যান্ড করে একটু নতুনভাবে জিনিসটা বলার চেষ্টা করে এবং তাদের তরফ থেকে ডিবেটটা কেমন হচ্ছে বা তাদের যুক্তিগুলো কেন উচ্চকক্ষের যুক্তি থেকে বেটার সেগুলোও তারা দেখিয়ে দিয়ে যান। এভাবে নিম্নকক্ষের ডিবেটটা হয়ে থাকে। এখন যদি আমরা একটু নিম্নকক্ষের এই যে সরকার দলীয় সংসদ এবং বিরোধী দলীয় সংসদ ওনাদের বক্তব্যের দিকে যদি যাই, এনাদেরকে আমরা বলে থাকি এক্সটেনশন স্পিকার। এদেরকে আমরা বলে থাকি কি এক্সটেনশন স্পিকার। তার মানে এনারা একটা এক্সটেনশনমূলক বা যেই বক্তব্যগুলো উচ্চকক্ষ থেকে এসেছিল সেগুলোকে আরেকটু এক্সটেন্ড করে তারা বলার চেষ্টা করেন। এক্ষেত্রে একটি মেথড আমরা ফলো করি, সেটাকে বলেছি ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট মেথড। এই ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ব্রিটিশ পার্লামেন্টের ডিবেটের ক্ষেত্রে। ইমপ্লিসিট জিনিসটা হচ্ছে, এই জিনিসটা কিন্তু শুধুমাত্র নিম্নকক্ষের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এটা কীভাবে হয়? যে ইমপ্লিসিট হচ্ছে উচ্চকক্ষের কথাগুলোকে বেটার প্যাকেজ করে সুন্দর করে গুছিয়ে অথবা যে পয়েন্টগুলো তারা বলেছিলেন সেটার থেকে কিভাবে বেটার রেজাল্ট আমরা দেখাতে পারবো সেই জিনিসগুলোর একটা সাম আপ তিনি করে যান। এছাড়াও তিনি দেখিয়ে যান যে কিভাবে বেটার রেজাল্ট আসতে পারে এবং উচ্চকক্ষের কথার মধ্যে কোথায় কোথায় ভুল আছে সেই জিনিসগুলো তারা দেখিয়ে যান। এটাকে আমরা বলি ইমপ্লিসিট রুলস। এছাড়া ক্লোজিং গভর্নমেন্ট যদি নতুন কোনো বক্তব্য তিনি দাঁড় করাতে পারেন তাহলে সেই ক্রেডিটটা ক্লোজিং গভর্নমেন্টেরই থাকবে। আর তাহলে এক্সপ্লিসিট কি? এক্সপ্লিসিট হচ্ছে যেই কথাগুলো বলা হয়েছে উচ্চকক্ষের থেকে সেগুলোকে নতুন একটা ডাইমেনশন দিয়ে সেগুলোকে ব্যাখ্যা করা।
যে ওনারা একটা ফরম্যাট বা একটা স্ট্যান্ড পয়েন্ট দান করিয়ে সেটার আলোকে ওনারা বিশ্লেষণ করেছেন। আমরা করব কি, সেই স্ট্যান্ড পয়েন্টটাকে নতুন একটা ডাইমেনশনে নিয়ে যাব, নতুন একটা আঙ্গিকে পুরো ডিবেটটা করার চেষ্টা করব। এটাকে আমরা বলছি কি এক্সপ্লিসিট রুলস। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। মানে জিনিসটা এমন হচ্ছে যে ডাইমেনশন বলতে ধরেন উচ্চকক্ষ কোনো একটা ডিবেটের একটা অংশে ওনারা বলেছেন ব্যক্তি পর্যায়ে ওনারা ডিবেটটা করার চেষ্টা করেছেন। ধরে নেন উচ্চকক্ষ একটা বিতর্ককে ব্যক্তি পর্যায়ে আলোচনা করার চেষ্টা করেছেন। এখন এক্সপ্লিসিট রুলস বা নিম্নকক্ষ এসে জিনিসটাকে ব্যক্তি পর্যায়ের পাশাপাশি ওনারা যদি সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সেই ডিবেটটা করার চেষ্টা করে, তাহলে সেটাকেই আমরা বলবো নতুন একটা ডাইমেনশন তৈরি করে ডিবেটটা করা। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপর যে থাকবে, তারপর হচ্ছে যেমন যিনি হুইপ থাকবে, এই হুইপ করে কি, হুইপ এসে পুরো ডিবেটটাকে একটা সাম আপ করে, একটা সামারি করে, নিজের মতো করে বা নিজের পার্টনার যে কথাগুলো বলেছেন সেগুলোকে কমপ্লিমেন্ট করে এবং পুরো ডিবেটটার একটা সামারি তিনি করে যান। তার মানে বুঝতেই পারছেন যে যিনি হুইপ থাকবেন যিনি, তার আগে কিন্তু অনেকজন বিতর্ক করে যাবেন। ধরলাম ক্লোজিং অপোজিশনে যে হুইপ আছে, দেখেন তার আগে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন বক্তা, মানে ক্লোজিং অপোজিশনের যে হুইপ, ওনার আগে অলমোস্ট 7 জন বক্তা স্পিচ দিয়ে গেছেন। তার মানে ওনার কাজ হবে সেই 7 জন বক্তার বক্তব্যকে সামারাইজ করা এবং পুরো বিতর্কটা কোন দিকে গেছে সেটা আলোচনা করা এবং কোন দিকে গেলে একটি বেটার রেজাল্ট আসতে পারতো সেটা সামারাইজ করা এবং কেন ক্লোজিং অপোজিশন কেন একটা বেটার পজিশনে আছে সবার থেকে সেই জিনিসটাকেও ব্যাখ্যা করা। সো জিনিসটা একটু ডিফিকাল্ট যে আমার আগে আরও 7 জন বক্তব্য দিয়ে গেছেন, সো 7টা বক্তব্যকে সামারাইজ করা বা সেখান থেকে নিজের বক্তব্য বা নিজের দলীয় বক্তব্যকে নিয়ে আসা একটা, তারপর হচ্ছে যে নিজেরা কেন বেটার রেজাল্টে আছে সেই জিনিসটা করা একটু ডিফিকাল্ট। তারপর ক্লোজিং গভর্নমেন্টের হুইপ, ওনার কাজও একদম সেম, ওনার আগে 6 জন বক্তৃতা দিয়ে গেছেন, এই 6 জনেরটাই সামারাইজ করা, নিজেদেরগুলো একটু ব্যাখ্যা করা এবং নিজেরা কেন একটা বেটার পজিশন আছে সেই জিনিসটা ব্যাখ্যা করা। সো এগুলো হচ্ছে হুইপের কাজ। সো হুইপের কাজটা একটু ডিফিকাল্ট বাট অসম্ভব না। আর ব্রিটিশ পার্লামেন্টের ডিবেটে আরেকটা জিনিস হচ্ছে বিচার ব্যবস্থাপনা। এশিয়ান পার্লামেন্টারি আমরা দেখেছি যে বিচার হতো যে ইদার গভর্নমেন্ট জয়লাভ করে অথবা অপোজিশন জয়লাভ করে, বাট এক্ষেত্রে হয় হচ্ছে র্যাঙ্কিংয়ের মাধ্যমে। প্রথম যে র্যাঙ্ক করে যারা সবচেয়ে বেশি পয়েন্ট পায় তাদেরকে 3 পয়েন্টস দেওয়া হয়, সেকেন্ড যে র্যাঙ্ক করে তারা 2 পয়েন্টস, থার্ড যে র্যাঙ্ক হয় সেটা 1 পয়েন্ট অ্যান্ড ফোর্থ যে হয় ওনারা 0 পয়েন্ট পায়। এবং পুরো একটা টুর্নামেন্ট শেষে এই পয়েন্টগুলোকে যোগ করে দেখা হয় কারা কোয়ার্টার ফাইনাল অথবা সেমিফাইনাল কারা ব্রেক করতে পারে। এইভাবে একটি ব্রিটিশ পার্লামেন্ট ডিবেট হয়ে থাকে। এখন যদি আমরা বিভিন্ন ভূমিকা অনুসারে ভাষণের কাঠামোগুলো যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখেন প্রথম বক্তা কী করে, আমাদের এশিয়ান পার্লামেন্টারি ডিবেট হোক অথবা ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট হোক, সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে প্রধান বক্তা বা আমরা যাকে প্রধানমন্ত্রী হিসাবে ডিসাইড নেই, উনি করেন কি, উনি বিষয়ভিত্তিক কাঠামো উপস্থাপন করে এবং দলগত বক্তব্য শুরু করে। তার মানে হচ্ছে যে উনি প্রস্তাবনাটা নিভে একটা কাঠামো দাঁড় করাবে এবং তার দলগত বক্তব্য কোথা থেকে শুরু হবে, তার দলের স্ট্যান্ড পয়েন্টটা কী হবে সেগুলো ব্যাখ্যা করবেন। তার উত্তর বক্তা, তার মানে হচ্ছে যে যিনি তাকে চ্যালেঞ্জ করবেন, বিরোধী দলের যে প্রথম বক্তা তিনি কি সূচনা শক্তিশালী করে এবং বিরোধী দলের প্রাথমিক যুক্তি রিফিউট করে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর তৃতীয় বক্তা আসবে ওপেনিং গভর্নমেন্টের সেকেন্ড বক্তা, উনি আসবে কী করবে, মূল যুক্তি সংহত করা এবং অতিরিক্ত প্রমাণ উপস্থাপন করা। এবং ওপেনিং অপোজিশনের সেকেন্ড বক্তা একটি শক্তিশালী সমাপ্তি প্রদান করবে এবং বিচারকের মনোযোগ আকর্ষণ করবে। এখানে কিন্তু ডিবেটটা হবে প্রথমে উচ্চকক্ষ ডিবেটটা করে যাবে, দেন নিম্নকক্ষ কিন্তু ডিবেটটা করবে। সো প্রথমে উচ্চকক্ষ প্রধানমন্ত্রী করলো, বিরোধী দলীয় নেতা করলো, দেন মন্ত্রী করলো, দেন উপনেতা করলো। তার মানে উচ্চকক্ষ থেকে ডিবেটটা শেষ। এখন ফ্লোরটা যাবে নিম্নকক্ষের কাছে গিয়ে প্রথমে সরকার দলীয় সংসদ আসলো, বিরোধী দলীয় সংসদ আসলো, হুইপ আসলো, দেন হুইপ আসলো, এভাবে পুরো বিতর্কটা হয়ে থাকবে। সো যারা নিম্নকক্ষে যায় তাদের জন্য জিনিসটা একটু ডিফিকাল্ট, বাট নিম্নকক্ষের জয়লাভ করার সম্ভাবনাটাও একটু বেশি থাকে। এখন যদি আমরা দেখি যে ব্রিটিশ পার্লামেন্টের বিতর্কের সারসংক্ষেপ এবং আগামী ধাপ, আমাদের ডিবেট করার জন্য কিন্তু আমাদের কয়েকটি জিনিস আমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। এটা হচ্ছে বেসিক আমাদের জানতে হবে। এই যে আমরা যেই কথাগুলো বললাম এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস। এই জিনিসগুলো জেনে আমার ভূমিকাটা পরিষ্কার রাখতে হবে যে আমার ব্রিটিশ আর
এশিয়ানের মধ্যে পার্থক্যটা কোথায় সেভাবে আমার বিতর্কটা করতে হবে। দেন বেশি বেশি আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব না। যেহেতু দুই ফরম্যাট, এশিয়ান পার্লামেন্টারি ডিবেট, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট, দুই ফরম্যাট, আমাদের প্রায় সময় ভুল হয়, আমরা এশিয়ানটার সাথে ব্রিটিশটা আমরা মিলে ফেলি। সো এই জিনিসটা করা যাবে না, এর জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং আমাদের ফিডব্যাক নিতে হবে। আমাদের জুনিয়র বা আমাদের যে জুরি থাকবে, যে জাজরা থাকবে, তাদের থেকে আমরা বিতর্কের শেষে একটা ফিডব্যাক নিব। যে সব টুর্নামেন্টেরই দেখা যায় বিতর্ক শেষ হওয়ার পর আমাদের যে জাজ থাকে তারা একটি ফিডব্যাক দিয়ে থাকেন, সেই ফিডব্যাকগুলো মনোযোগ দিয়ে শোনা এবং সেই অনুযায়ী পরবর্তী বিতর্কটা করা, এটাই একজন ভালো ডিবেটারের বৈশিষ্ট্য। এছাড়া আমাদের শক্তি এবং দুর্বলতাকে চিহ্নিত করে সেখানে আরও ভালো বক্তব্য প্রদান করতে হবে। এভাবেই আমরা আস্তে আস্তে ডিবেটটা চালিয়ে যেতে পারবো এবং একটি ভালো বক্তা হতে পারবো। আশা করি এতক্ষণ যা বলেছি তা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।